হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা একটু আলাদা, অনেকটা ব্যক্তিগত। আমাদের জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে কথা বলবো আজ। আমি আজকে আমাদের মালয়েশিয়া থেকে আমেরিকায় পাড়ি দেওয়ার গল্পটা শেয়ার করব। আমরা অনেক বছর ধরে মালয়েশিয়ায় ছিলাম। এই জায়গাটা শুধু একটি দেশ না, আমাদের কাছে এক টুকরো বাড়ি হয়ে গিয়েছিল। বিয়ের পর থেকেই আমি মালয়েশিয়া থেকেছি। তখন আমরা ছিলাম দুজন, আমি আর উনি। সেখানে আমাদের ঘর বানিয়েছিলাম। ভালোবাসায় ভরা, স্মৃতিতে ভরা এক জীবন। আমরা একসাথে অনেক জায়গায় ঘুরেছি, নতুন নতুন খাবার চেখে দেখেছি। তারপর আমাদের জীবন এলো আদভিকা। আমরা তিনজন মিলে অনেক স্মৃতি তৈরি করেছিলাম। তারপর এলো ইরাইকা। আমরা 3 থেকে হলাম 4 জন। একটা দীর্ঘ গল্প আমাদের জীবনের। যদি বলতে শুরু করি মনে হয় শেষ করা যাবে না। মালয়েশিয়ায় আমরা পেয়েছি অনেক অমূল্য কিছু মানুষ, যারা ছিল আমাদের পরিবারের মতো। আমরা এমন কিছু মানুষের সঙ্গে পরিচিত হয়েছি যারা আমাদের ঠিক যেমন তেমনভাবেই আপন করে নিয়েছিল। আমরা একসাথে অনেক জায়গায় ঘুরেছি, অনেক আনন্দ ভাগ করে নিয়েছি। তারা আমাদের এত কাছের ছিল যেন আত্মার আত্মীয়। প্রতিদিন না পারলেও প্রতি সপ্তাহে একবার দেখা করতামই। 1 উইক দেখা না হলেই মনে হতো যেন অনেক বছর দেখা হয়নি। তারপর হঠাৎ একদিন উনি আমাকে বলল আমাদের আমেরিকায় সেটেল হতে হবে অ্যান্ড ডিসেম্বরে আমাদের মুভ করতে হবে। সত্যি বলতে আমি তখন মানসিকভাবে একদমই প্রস্তুত ছিলাম না। ইভেন আমার ফ্রেন্ডরাও একদমই প্রস্তুত ছিল না। দেন সবাই এক এক করে আমাদের জন্য বিদায়ের আয়োজন করলো নিজেদের বাড়িতে, আমাদেরকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। প্রতিবার দেখা হলেই আমরা একসাথে কাঁদতাম। সেই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তখন শুধু আমি ওদের বলতাম যে যদি ভগবান চায় আমাদের আবার দেখা হবে। আজকে আসলে কিছু কথা বলতে চাই আমার আর আমার ফ্রেন্ডদের মালয়েশিয়াতে কাটানো সময়গুলো নিয়ে। মালয়েশিয়ায় আমাদের কত স্মৃতি, কত কথা, কত গল্প, একসাথে পার্কে হাঁটা, সাগর পাড়ে বসে আড্ডা দেওয়া, কখনো বা একজন আরেকজনের বাসায় বসে হাসাহাসি, চা কফির চমৎকার কিছু মুহূর্ত। এখন আসলে সেগুলো খুব মিস করি। এই অনুভূতিগুলো আসলে আমি ঠিকভাবে বোঝাতে পারি না। আমেরিকায় এসে বুঝতে পারি ওদের কতটা মিস করি প্রতিদিন। হয়তো আমি প্রতিদিন ওদের বলি না, কিন্তু মনটা সবসময় ওদের কাছেই থাকে। যখনই আমি এখানে কিছু নতুন রান্না করি তখন মনে হয় ইস, ওরা যদি আজকে এখানে থাকতো তাহলে অবশ্যই ওদের ডেকে আনতাম আর একসাথে বসে খেতাম, হাসতাম আর মজা করতাম। এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোই এখন আমার সবচেয়ে বড় অনুভূতির অংশ। বন্ধুত্ব, ভালোবাসা আর মুহূর্ত সব মিলে এক অমূল্য অধ্যায়। আমি যেখানেই থাকি না কেন ওদের জন্য আমার ভালোবাসা কখনোই কমবে না। আমরা যখন আমেরিকায় আসার প্রস্তুতি নিচ্ছিলাম তার আগেই আমরা আদ্রিকার জন্য একটা ছোট্ট গেট টুগেদারের আয়োজন করেছিলাম। চেয়েছিলাম যাওয়ার আগে ও যেন একটু আনন্দ করতে পারে, মজা করতে পারে ওর স্কুল ফ্রেন্ডদের সাথে। সেই দিনটা খুব আনন্দের ছিল, আবার একই সঙ্গে খুব কষ্টের। ও খেলছে, হাসছে, দৌড়াচ্ছে, কিন্তু ও জানতো না এটাই ছিল ওর ফ্রেন্ডদের সাথে শেষ দেখা। তখন আমার চোখে আসলে পানি চলে আসছিল। আমি জানি এই নিষ্পাপ মুহূর্তগুলো আর ফিরবে না। একটা ছোট্ট শিশুর জন্য এই বিচ্ছেদ হয়তো বোঝা খুব কঠিন, কিন্তু আমাদের হৃদয়ে সেই ব্যথাটা চিরকাল থেকে যাবে। আমি এখনও চেষ্টা করি মাঝে মাঝে ওদের কথা বলিয়ে দিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমরা আমেরিকায় আসার আগে ইরাইকাকে একবার আমাদের অফিসে নিয়ে গিয়েছিলাম, কারণ ওকে জন্মের পর থেকে আমাদের অফিসে কখনো নিয়ে যাওয়া হয়নি। সেই দিনটা আমাদের জন্য বিশেষ ছিল, একটি ছোট্ট মুহূর্ত কিন্তু মনে রাখার মতো। আমাদের অফিসের স্মৃতির সাথে এখন থেকে ইরাইকার ছোট্ট পায়ের ছোঁয়াও জড়িয়ে আছে। ফ্লাইটের ঠিক আগের দিন রাতে আমরা গিয়েছিলাম কেএলসিসিতে, পুরো পরিবার একসাথে। ইরাইকার জন্মের পর কখনোই কেএলসিসি নিয়ে যাওয়া হয়নি। ভাবলাম মালয়েশিয়ার মতো এমন বিশেষ একটি জায়গায় ওর কোনো স্মৃতি থাকবে না, এটা কি করে হয়? ওর তো জন্মই এই দেশেই, তাই যাওয়ার আগে অন্তত একবার ওকে কেএলসিসির মতো আইকনিক জায়গাটাতে নিয়ে যাওয়া দরকার ছিল। সেই দিন ওর বাবা ভীষণ ব্যস্ত ছিল, দিনের আলো থাকা অবস্থায় একদমই সময় মেলানো যাচ্ছিল না। তবুও ঠিক করলাম রাতেই যাই, অ্যাটলিস্ট কিছু তো থাকবে স্মৃতি হিসেবে। আর সেই রাতেই কেএলসিসিতে আমরা তুলেছিলাম কিছু দারুণ ছবি আমাদের ছোট্ট ইরাইকার সাথে। ওর চোখে আলো আর আমাদের চোখে স্মৃতি। আমার ছোট বোন আর সাজু আমাদের সঙ্গে ছিল। ওই রাতটা ছিল আমাদের শেষ ফ্যামিলি ট্যুর মালয়েশিয়াতে।
একটি ছোট্ট রাত, কিন্তু অনেক বড় স্মৃতি। বিদায়ের আগে কেএলসিসি যেন আমাদের জন্য এক শেষ আলোর ছবি হয়ে রইল। ভবিষ্যতে এই ছবিগুলো আর মুহূর্তগুলো আমাদের মন ভরিয়ে রাখবে। আমার ছোট বোন টুম, আমার মা মারা যাওয়ার পর থেকে ওকে নিয়েই যেন আমার মায়ের দায়িত্বটা চলে আসে আমার কাঁধে। আমি সব সময় ওর খোঁজ নিয়েছি, কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে। কখনো কখনো ও বিরক্ত হতো, তবু আমি থামিনি, কারণ আমি ওর জন্য টেনশন করতাম সব সময়। যেদিন আমি ইউএসএতে চলে এলাম, ও জন্য একদমই ভেঙে পড়লো, অনেক কেঁদেছে। আর আমাকে বলছিল, তুমি যদি বাংলাদেশে না আসো আমি বিয়েই করব না। তখন ওর কথা শুনে আমার মনটা আরও ভেঙে গেল। আমি আসলে তখন ওকে কিছু বলতে পারিনি। আমার ভেতরটা যেন খালি হয়ে যাচ্ছিল। ওকে ছেড়ে আসাটা সত্যি আমার জন্য খুব কষ্টের ছিল। আমি এটা জানি, আমি ওকে কখনো এটা বলি নাই যে ও আমার কাছে কতটা মিন করে, বাট আই রিয়েলি লাভ হার। আমি সব সময় চাই ওর জীবনটা হোক সুন্দর, পূর্ণ ভালোবাসায়। ও সুস্থ থাকুক, সুখে থাকুক, আর জানুক আমি দূরে থেকেও সবসময় ওর পাশে আছি। আর এই যে এখানে ফারিয়া আদ্বিকার জন্য কিছু গিফট এনেছিল, আর সেগুলোই আস্তে আস্তে ওকে ওপেন করে দেখাচ্ছিল। যেদিন আমার ফ্লাইট ছিল সেদিন ও আমার জন্য কিছু গিফট এনেছিল। ফারিয়া তখন নিজের হাতে আমার জন্য একটা ব্রেসলেট বানিয়ে নিয়েছিল। সেটি ছিল আমার জীবনের সেরা উপহার। যেদিন আমরা এয়ারপোর্টে গেলাম, সেই দিনটা ছিল সবচেয়ে কঠিন। আমাদের আপন মানুষগুলো যখন আমাদের বিদায় জানাচ্ছিল, ওদের চোখের পানি যেন থামছিলই না। ওরা সেদিন অনেক কেঁদেছে, আমিও নিজেকে থামাতে পারিনি। আমার 5 বছরের ছোট্ট মেয়েটাও সবার জন্য কাঁদতে শুরু করে দিল। ও তো ছোট, কিন্তু অনুভব করে ফেলেছে আমরা কত বড় কিছু ছেড়ে যাচ্ছি। আমরা হয়তো একটা ভালো জীবনের খোঁজে ইউএসএতে এসেছি, কিন্তু মনে হচ্ছে আত্মাটা যেন মালয়েশিয়ায় রেখে এলাম আমাদের প্রিয় মানুষদের কাছে। যখন প্লেন ছাড়ছিল, একের পর এক স্মৃতি চোখের সামনে ভেসে উঠছিল। কোথায় কোথায় ঘুরেছি, কাদের সঙ্গে সময় কাটিয়েছি, কিভাবে আমার দিনগুলো কেটেছে, সব যেন একটা সিনেমার মতো। বিদায় বলা সবসময় সহজ হয় না। আমরা শুধু একটি দেশ ছাড়িনি, আমরা আমাদের অনুভব, আমাদের ভালোবাসা আর হাজারটা স্মৃতি রেখে এসেছি মালয়েশিয়ায়। যারা আমাদের আপন করে নিয়েছিল, আমাদের ভালোবেসেছিল, তাদের জন্য প্রতিদিন আমাদের মন কাঁদে। হয়তো বলা হয় না প্রতিদিন। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের জীবনের সেই মূল্যবান অধ্যায়ের অংশ হওয়ার জন্য। আমরা যখন 5 মাসের ইরাইকাকে নিয়ে ট্রাভেল করছিলাম, তখন আমার ভেতর অনেক ভয় কাজ করছিল। ভাবছিলাম ও যদি ফ্লাইটে কাঁদে, না ঘুমাই, তখন আমি কি করব। কিন্তু আমাকে অবাক করে দিয়ে আমার মেয়েটা একদম শান্ত ছিল। ও আমাকে একটু বিরক্ত করেনি। বেবি কটে একদম ভালোভাবে ঘুমিয়েছে পুরো সময়টা। আমি এটা বলবো না যে আমি একদমই কোনো সমস্যায় পড়িনি, কিন্তু আমি প্রস্তুত ছিলাম। সবচেয়ে বড় কথা হলো আমি মানসিকভাবে রেডি ছিলাম। এই ভিডিওতে আমি সবটা বলিনি, আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি জিনিস আমি সাথে রেখেছিলাম আর কিভাবে আমি ফ্লাইটের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। যারা নিউবর্ন বেবির মা আছেন, তাদের জন্য বলবো, ভয় না পেয়ে পরিকল্পনা করে এগিয়ে যান। আমাদের ছোট্ট সাহসী ইরাইকাকে নিয়ে আর আমার 5 বছরের আদ্বিকাকে নিয়ে আমাদের যাত্রাটা ছিল সুন্দর এক অভিজ্ঞতার। ওরা যখন বড় হয়ে ভিডিওগুলো দেখবে, তখন হয়তো বুঝবে ওদের মা ওদের জন্য কত কিছু করেছে, কতটা ভালোবেসেছে। এই স্মৃতিগুলো আমি শুধু ভিডিওতে রাখছি না, আমি রাখছি ওদের শৈশব, আমার ভালোবাসা আর স্মৃতির কিছু টুকরো। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমেরিকায়, সবার স্বপ্নের দেশ। আর সেই দিনেই আমরা জীবনের প্রথমবার দেখলাম স্নো। চারপাশ সাদা চাদরে ঢাকা, যেন সিনেমার মতো এক দৃশ্য। আদ্বিকা অনেক এক্সাইটেড ছিল। সে নিজেকে আটকে রাখতে পারেনি, এক দৌড়ে গিয়ে বরফ ছুঁয়ে ফেললো। ও সেই খুশির চাহনি, সেই উচ্ছ্বাস, আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর অনুভব করছিলাম আমাদের এই নতুন জীবনের শুরুটাই কতটা সুন্দর। আমরা প্রথমে এসে একটা এয়ারবিএনবি হোটেল নিয়েছিলাম। হোটেলটাও ছিল দারুণ। আজকে আমি কিছু মানুষের কথা বলতে চাই, যারা আমাদের পাশে ছিলেন পুরো সময়টা জুড়ে। আমাদের প্রিয় মামা আর মামি আমাদের একদম নিজের সন্তানের মতো যত্ন করেছেন। আমরা আমেরিকা আসার পর থেকেই ওনারা আমাদের জন্য অনেক অনেক গিফট নিয়ে এসেছিল। ইরেকার জন্য বাথটাব, রকিং চেয়ার, ওয়াকার, আরও অনেক কিছু। একদিন আমি মাম্মিকে কথায় কথায় মেয়ে বলতেছিলাম যে আত্মিকার জন্য একটা টেন্ট কিনতে হবে, কারণ আমি ওকে প্রমিস করেছিলাম
পরের দিন দেখি মামি সেই ট্যানটা কিনে আমাদের বাসায় নিয়ে আসলো। আবার আরেক দিন আমি মামির সাথে কথা বলতে বলতে বলতেছিলাম যে ইরাকের একটা স্পুন কেনা উচিত, যেগুলো সিলিকনের স্পুন থাকে ওগুলো, এগুলো কোথায় পাওয়া যায়। যেহেতু আমরা আমেরিকাতে ফার্স্ট টাইম আসছি, তো এখানে কোথায় কোন জিনিসটা পাওয়া যায় সেটা আসলে আমাদের ধারণার বাইরে, তো সেই জন্যই জিজ্ঞাসা করা। বাট মামি দেখি পরের দিন আবার সেই জিনিসগুলো নিয়ে হাজির। আমি তো একদমই সারপ্রাইজ ছিলাম। আবার একদিন বলেও ফেললাম যে আপনি তো সব কিছু কিনে আনেন, তাই আর কিছুই বলবো না আপনাকে। তো পরে দেখি মামি হাসতেছে। ওনার ভালোবাসা আর যত্ন, এগুলোর জন্য আসলে আমরা সারা জীবন ওনাদের প্রতি গ্রেটফুল থাকবো। আর এই যে আমরা যেই সময়টাতে আসছিলাম তখন হ্যালোউইনের প্রায় শেষ আর ক্রিসমাসের শুরু, তো সেজন্যই হচ্ছে সবাই সবার বাসার সামনে এইভাবেই ডেকোরেট করে। তো মামির বাসার সামনে আসলে এই সব জিনিসগুলো দেখা যায়। তো আমরা মামিদের বাসায় যখন আসছি সবাই মিলে বের হলাম ওই জিনিসগুলো দেখার জন্য। আর এই যে দেখেন মামা আর মামি আমাদের জন্য ডোনাট পাঠিয়ে দিয়েছিল। এখানে অনেকগুলো ডোনাট ছিল, বাট আমরা খাওয়ার মানুষ ছিলাম মাত্র 3 জন। আদ্বিকাকে আসলে কাউন্ট করেও লাভ নাই, তো বলতে গেলে 2 জন। আর উনি হচ্ছে এই ডোনাট টাইপের খাবারগুলো খুবই কমই খায়, সো এগুলো আমারই খাওয়া হয়েছিল। আর এই যে এখানে আরেকদিন মামি হচ্ছে আমাদের জন্য বার্গার বানিয়ে পাঠিয়েছিল। বার্গারটা আসলে অনেক মজার ছিল। আদ্বিকা, উনি, আমরা 3 জনই অনেক মজা করে খেয়েছিলাম বার্গারটা। আদ্বিকা নর্মালি ম্যাকডোনাল্ডসের বার্গারটা খায়, বাট ও এই বার্গারটাও অনেক মজা করে খেয়েছিল। আর এই যে দেখেন মামি আমাদের জন্য অনেকগুলো তরকারি রান্না করে পাঠিয়ে দিয়েছিল যখন আমরা এয়ারবিএনবি হোটেলটাতে ছিলাম। তো এয়ারবিএনবি হোটেলটা আসলে নেওয়ার মূল কারণটাই হচ্ছে যাতে আমরা একটু রান্না বান্না করে খেতে পারি। আর এই স্যুপ আর অন্তনগুলো মামি পাঠিয়েছিল ওনার যখন জ্বর উঠছে তখন। আমরা যখন আমেরিকাতে আসছি তখনের টাইমটা ছিল আমেরিকাতে একদম ঠান্ডার টাইম। ওই সময়টাতে অনেক স্নো পড়তো, আর এই ঠান্ডা সহ্য করতে না পেরে ওনার জ্বর উঠে গিয়েছিল। মা মামিদের এই যত্নগুলো আসলে কখনোই ভোলার মতো না। আমার ভিডিওটা আসলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।